দুদিন ধরে বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো এই রাজ্যে। সাধারণ মানুষ এত কিছুর পরেও জানতে চান এই বাণিজ্য সম্মেলনের মাধ্যমে কত টাকা লগ্নির প্রস্তাব এলো। আজ সে সমস্ত নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। তার থেকেই জানতে চাইবো, সাদা কাগজে মানুষ জানতে চান যে কত টাকা লগ্নির প্রস্তাব এলো। দেখো, এই কথাটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। উনি আজকে বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই বলেছেন যে 4,40,595 কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। তো এবং মুখ্যমন্ত্রী এও বলেছেন যে গত 7টি, মানে এটা তো 8th এডিশন বিজিবিএস এর, তো 7টি এডিশনে 19 লক্ষ কোটি টাকা সামথিং লাইক দ্যাট যে লগ্নির প্রস্তাব এসেছে। তার মধ্যে 13 লক্ষ কোটি টাকা উনি বলেছেন যে অলরেডি সেটা কাজ হয়ে গেছে, আর 6 লক্ষ কোটি টাকা পাইপলাইনে রয়েছে, প্লাস আজকে 4,40,000 কোটি টাকা। মানে ওনার বক্তব্য হচ্ছে বা ওনার দাবি যে প্রায় 23 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে এই গত 8টি বাণিজ্য সম্মেলন থেকে। এখানে জানতে চাইবো, শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই বাণিজ্য সম্মেলন সার্কাসের সমান, অন্যদিকে বামেরাও তীর্যক মন্তব্য করছে। কিভাবে ব্যাখ্যা করবেন পুরো বিষয়টা? না দেখো, রাজনীতি একটা দিক আর প্রশাসন এবং বাণিজ্য একটা দিক। শুভেন্দু অধিকারী বা মোহাম্মদ সেলিম যেটা করছেন সেটা তাদের কাজ। গুজরাটে যখন ভাইব্রেন্ট গুজরাট যখন বিজনেস সামিট হতো বা হয়, তখন ওখানে কংগ্রেসও একইভাবে সমালোচনা করে। ঠিক, এখানে বিরোধীরা তাই করছে। একটা কথা বুঝতে হবে যে তুমি যদি চাও তাহলে এই গোটা এফোর্টটাকে রিডিকিউল করতে পারো, যে এটা তো সার্কাস, এখান থেকে কি আদৌ কোনো লগ্নি এলো, কত টাকার ব্যবসা এলো। কিন্তু বুঝতে হবে যে বাণিজ্য সম্মেলন কিন্তু কোনো শপিং মল নয় যে শিল্পপতিরা আসবেন আর প্রোডাক্ট কিনে নিয়ে বাড়ি চলে যাবেন। বাণিজ্য সম্মেলন বেসিক্যালি হচ্ছে একটা কনফিডেন্স বিল্ডিং মেজার, আস্থার সম্পর্ক বাড়ানোর একটা চেষ্টা। কার সঙ্গে? শিল্প মহলের সঙ্গে সরকারের। ঠিক, আমাদের দেশে এতগুলো রাজ্য, সেখানে লগ্নি টানার জন্য প্রতিটা রাজ্য চেষ্টা করছে নিজের মতো করে। একটা স্টিপ কম্পিটিশন রয়েছে, কারণ ভৌগোলিকভাবে প্রতিটা বহু স্টেটেই অনেক তোমার প্রাকৃতিক সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, বা তাদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তো প্রত্যেকেই চায় তাদের রাজ্যে বিনিয়োগ টানা। এবং আমাদের যে ডেমোগ্রাফি, যে মানুষের জনসংখ্যা এতটাই বেশি, তার ফলে লেবারও চিপ, শ্রমিকের মজুরিও কম। তার ফলে প্রতিটা রাজ্যই চায় যে তাদের ওখানে তাদের রাজ্যে বিনিয়োগ টানা। ফলে একটা প্রতিযোগিতা পরিবেশ রয়েছে। সেখানে প্রতিটা রাজ্য সরকার নিজের মতো করে চেষ্টা করে যে শিল্প মহলের সঙ্গে একটা কনফিডেন্স বিল্ডিং মেজার তৈরি করা। মানে তাদেরকে বোঝানোর যে দেখো, আমার রাজ্যে এই সুবিধা আছে। যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের যে বিজিবিএস যে প্রথম দিনের যে অনুষ্ঠান, সেখানে উনি বলেছেন যে দেখুন, আমরা একটা কমিটি করছি। কি কমিটি? না, শিল্প সমন্বয় কমিটি। উনি বলেছেন সিনার্জি কমিটি। সেই কমিটির মাথায় থাকবেন চিফ সেক্রেটারি। তার কাজ কি হবে? উনি বললেন যে এটা শুধুমাত্র সিঙ্গেল উইন্ডো সিস্টেম হবে না, এর পারপাস হবে যে ইন্ডাস্ট্রির সঙ্গে সরকারের সমন্বয় রক্ষা করা, এবং ফায়ার, ল্যান্ড, পরিবেশ, এগ্রিকালচার বা আনুষঙ্গিক যা যা দপ্তর আছে পুরোটাকে কোঅর্ডিনেট করা, যাতে করে কোনো ইন্ডাস্ট্রি, কোনো যদি শিল্প সংস্থা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চায় তাদের ক্লিয়ারেন্স পেতে কোনো যাতে সমস্যা না হয়, ছাড়পত্র পেতে সমস্যা না হয়। এবং উনি ল্যান্ড ব্যাংকের কথাও বলেছেন, এবং উনি বোঝাতে চেয়েছেন যে দেখো, আমাদের এখানে এত রসদ রয়েছে যে তোমরা এসো এবং বিনিয়োগ করো। এটা হচ্ছে যে সরকারের দিক থেকে একটা দিক। এবার তুমি বলতে পারো সার্কাসই যদি হয়, শুভেন্দু যেমন বলেছেন যে সার্কাস, বা সিপিএম যেমন কটাক্ষ করছে, সার্কাসই যদি হয় তাহলে মুকেশ আম্বানি তার সময় নষ্ট করে সার্কাস দেখতে এলেন, সজ্জন জিন্দাল তার সময় নষ্ট করে সার্কাস দেখতে গেলেন। ব্যাপারটা তা নয়, কারণ তাদের দিক থেকেও তাগিদ আছে। পশ্চিমবঙ্গে মুকেশ আম্বানির বিনিয়োগ রয়েছে, সজ্জন জিন্দালের পশ্চিমবঙ্গে বিনিয়োগ রয়েছে, এবং আজ থেকে নয়, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় থেকেই রয়েছে। ফলে তারাও চায় রাজ্য সরকারের সঙ্গে একখানা সুষ্ঠু সম্পর্ক রেখে চলতে। কারণ এই যে বোঝাপড়া, এই বোঝাপড়াটা সুষ্ঠু বোঝাপড়া না থাকলে বাণিজ্য প্রসারও ঘটে না। যদি একটা টেনশনের রিলেশন থাকে, তাহলে কি সেই ইন্ডাস্ট্রি সেখানে ফ্লারিশ করতে পারে না? সরকারের কি যাতে কোনো উপকার হয় না।
তার ফলে কি যে শিল্প মহলেরও চেষ্টা থাকে যে যেখানে বিনিয়োগ করেছি সেই রাজ্যের সঙ্গে একটা আস্থার সম্পর্ক তৈরি করা। এখানে জানতে চাইবো দাদা, যে মুকেশ আম্বানি কালকেই বলেছেন যে থার্ড টার্ম সরকারের কথা, স্টেবিলিটির কথা, পুরোটা প্রাসঙ্গিকতা রয়েছে কি কোনো? না, অবশ্যই প্রাসঙ্গিকতা রয়েছে। তার কারণ হচ্ছে মুকেশ আম্বানি যেটা বোঝাতে চেয়েছেন বা ছুঁয়ে গেছে নাই বলতে তুমি বলতে পারো, সেটা হচ্ছে কি যে দেখো কোন স্টেটে যদি একটা পলিটিক্যাল স্টেবিলিটি থাকে, শিল্প সংস্থা সেখানে বিনিয়োগ করার একটা আগ্রহ প্রকাশ করে। কেন? কারণ অস্থির পরিস্থিতিতে শিল্প বাণিজ্য ঠিকমতো হয় না। শিল্প বাণিজ্য করার জন্য একটা সুস্থির পরিস্থিতি, সুস্থির পলিটিক্যাল পরিস্থিতি দরকার। কেন? তার কারণ হচ্ছে যদি ধরো আজকে সরকার আছে কালকে পড়ে যাবে এমন অবস্থা হয়, তাহলে যে পলিসির কন্টিনিউয়েশন থাকে না। বাম জমানায় একরকম নীতি ছিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় এসে তো সেই নীতির বদল করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জোর করে জমি অধিগ্রহণ করা যাবে না, সরকারি প্রকল্পের জন্য উনি জোর করে জমি গ্রহণ করতে দেন না। এবং তার কারণেই কিন্তু সামগ্রিকভাবে এই যে 100 বছরের পুরনো জমি অধিগ্রহণ আইন যে বদল হয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলনের জন্যই হয়েছে। সেটার পক্ষে বিপক্ষে মত থাকতে পারে, সেটা ভালো মন্দ নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু তার জন্যই হয়েছে। তো ফলে তার মানে কি পলিসি চেঞ্জ হয়েছে। তো পলিসির কন্টিনিউয়েশনটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির কাছে বড় ব্যাপার, যে এই সরকার আছে আপাতত থাকবে বলেই মনে হচ্ছে, সুতরাং ফরক পড়ে যাবে না, বা আগামী যে ভোট আসছে হয়তো নাও চেঞ্জ হতে পারে। তার একটা কন্টিনিউয়েশন আছে। এই কন্টিনিউয়েশনটা, এই স্টেবিলিটিটা ইন্ডাস্ট্রিকে একটা মেসেজ দেয় যে দেখো যে এখন এই স্থিতাবস্থা রয়েছে, এখানে তাহলে বিনিয়োগ করা যেতে পারে। এইটা হচ্ছে একটা ব্যাপার। এই বাণিজ্য সম্মেলনের সঙ্গে কি রাজনৈতিক কোনো টানাপোড়েন বা রাজনৈতিক সম্পর্ক রয়েছে বাণিজ্য সম্মেলনের সঙ্গে? না, দেখো দেখো রাজনীতি তো মানে আমি তো বলি যে প্রধানমন্ত্রীর পদ বা মুখ্যমন্ত্রীর পদটা হচ্ছে পলিটিক্যাল পোস্ট, শুধুমাত্র প্রশাসনিক পদ নয়। কারণ তিনি তো রাজনীতিক, তাকেও তো তার সরকারকে টিকে ধরে রাখতে হবে এবং আগামী দিনে ভোটে জিততে হবে। সুতরাং সব শাসকেরই তাগিদ থাকে যে রাজ্যের মানুষকে বোঝানোর জন্য যে দেখো আমি কিন্তু শিল্প আনার চেষ্টা করছি। এবং কালকে মুকেশ আম্বানি থেকে সজ্জন জিন্দা, সৌরভ গাঙ্গুলি, সঞ্জীব গোয়েঙ্কা, এরা যেভাবে বাণিজ্য সম্মেলনের মঞ্চে প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব গোয়েঙ্কা বলছেন যে শি ইজ জাস্ট ওয়ান ফোন কল অ্যাওয়ে, তাকে একটা ফোনেই পাওয়া যায়, তাকে টেক্সট মেসেজ করলে উত্তর পাওয়া যায়। এটা তো খুব সহজ ব্যাপার না, একজন চিফ মিনিস্টার এত ব্যস্ত থাকেন তাকে। তো এই যে মুখ্যমন্ত্রী সম্পর্কে প্রশংসা, এটা তো পলিটিক্যালি কোনো না কোনো ভাবে তাকে হেল্প করছে, বা তিনি বোঝানোর চেষ্টা করছেন যে দেখো আমি মুকেশ আম্বানি এসেছেন এখানে, সময় দিচ্ছেন, উনি পশ্চিমবঙ্গে আরো 50,000 কোটি টাকা বিনিয়োগের কথা বলছেন। তো এইটা তো একটা সেন্স অফ মানে দেয় যে রাজ্য সরকার চেষ্টা করছে শিল্প আনা। কারণ পশ্চিমবঙ্গে তো শিল্প নিয়ে একটা ক্ষুধা রয়েছে, কারণ পশ্চিমবঙ্গের 8 কোটি জনসংখ্যা। তো এইখানে যেটা জরুরি সেটা হচ্ছে একটা শ্রমনিবিড় শিল্প জরুরি, যাতে করে প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। দুর্ভাগ্যবশত হচ্ছে যে আমরা দেখেছি যে অতীতে জ্যোতিবাবুর সময় থেকে বা বুদ্ধবাবুর সময়ে বা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় পর্যন্ত খুব বেশি শ্রমনিবিড় শিল্প, ভারী শিল্প সেখানে খুব বেশি তৈরি হচ্ছে না। কিন্তু এটা জরুরি, সেটা চেষ্টা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন যাতে করে শ্রমনিবিড় শিল্প আসে, এবং ওই জন্য উনি বলছেন যে এত ল্যান্ড ব্যাংক রয়েছে, এখানে জমি রয়েছে, 220 খানা শিল্প তালুক রয়েছে, শিল্প তালুকের জমি দেওয়া রয়েছে, সেখানে দরকার হলে বড় শিল্প না হোক, মাঝারি শিল্প আসুক, এমএসএমই তৈরি হোক। তাহলে এমএসএমই তৈরি হলে তো সেখানে 100টা 200টা লোকের কাজ হবে। তো তুমি যে প্রশ্নটা করেছো সেখানে আমি ফিরে আসি যে পলিটিক্যাল পারপাস অবশ্যই থাকে, পলিটিক্যাল পারপাস অবশ্যই আছে, এবং পলিটিক্যাল পারপাসের জন্যই যে আজকে মুখ্যমন্ত্রী দেখো বারবার ওই মঞ্চ থেকেও কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, এবং একটা তুলে ধরার চেষ্টা থাকেই যে দেখো আমি চেষ্টা করছি, ইন্ডাস্ট্রি আনার চেষ্টা করছি, কর্মসংস্থান। উনি কি বলছে যে যুব সমাজের জন্য কর্মসংস্থান দরকার, তার মানে ইউথকে মেসেজ দিতে চাইছেন যে দেখো আমি চেষ্টা করে যাচ্ছি। আবার তার কাউন্টার মেসেজ শুভেন্দুরা দিচ্ছেন, সার্কাস হচ্ছে, এখানে কিছুই হচ্ছে না, লোকে হাসাহাসি করছে, ঠিক আছে, বা বামেরা যেমন সমালোচনা করছেন যে কই কিছুই তো দেখা যাচ্ছে না, এই যে 13 লক্ষ কোটি টাকা বিনিয়োগ অলরেডি হয়ে গেছে বলে চিফ মিনিস্টার বলছেন যে কোথায়, আমরা তো দেখতে পাচ্ছি না যে 13 লক্ষ কোটি টাকা কোথায় বিনিয়োগ। তো ফলে এই পলিটিক্সটা তো থাকবেই,
ঠিক একদমই। আমরা অনেক তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করলাম, কিন্তু যে বিষয়টা দিয়ে আমরা শুরু করেছিলাম শেষে সেই বিষয়টাই জানতে চাইবো যে কত টাকার লগ্নির প্রস্তাব এলো এবং সাধারণ মানুষের এক্ষেত্রে কি উপকৃত হবেন তারা। না, দেখো ওইটাই আমি বলি যে আমি গোড়াতে যেটা দিয়ে শুরু করেছি যে বাণিজ্য সম্মেলন শপিং মল নয়, যে এখানে এসে এত টাকার বিক্রি হলো, হয় না, যে ধরো আজকে হস্তশিল্প মেলা হলো, ঠিক ঠিক আছে, বা এই ধরনের না মেলা, বই মেলা হলো, তো বই মেলার পরে তুমি দেখবে যে বই মেলার যে গিল্ড একটা হিসেব দেয় প্রেস কনফারেন্স করে যে এবারের বই মেলায় এত লক্ষ বা টাকার বা এত কোটি টাকার বই বিক্রি হলো। তো বাণিজ্য সম্মেলন ওরকম ভাবে ডাইরেক্টলি একটা সেলিং পয়েন্ট নয় যে যেখান থেকে বিক্রি হবে কিছু, কিন্তু এখানে এসে অনেকেই অঙ্গীকার করেন, যেমন মুকেশ আম্বানি স্পেসিফিক 5টা পয়েন্টের কথা বলেছেন যে যে ক্ষেত্রগুলিতে উনি এখানে ইনভেস্ট করতে চান। এবং একটা কথা এখানে তোমার মনে রাখতে হবে যে এরা কিন্তু কেউ খয়রাতি করতে আসছেন না। মুকেশ আম্বানি কালকে যেমন এসে বলেছেন যে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমি ব্যাপক একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন, কারণ সেখান থেকে তার মুনাফা কামানোর লক্ষ্য রয়েছে। উনি বলছেন যে আমরা কালীঘাটের মন্দিরের সঙ্গে জুড়তে চাই, কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি। কালীঘাটের মন্দিরে যে 50 কোটি টাকা উনি অনুদান দিয়েছেন তারও কারণ আছে, কারণ পশ্চিমবঙ্গে ওনার 1200-1300 রিলায়েন্স রিটেলের আউটলেট রয়েছে। উনি বলছেন যে এটা লক্ষ্য হচ্ছে 1700 আউটলেটে পৌঁছে দেওয়া। তার মানে 1700 আউটলেট, এই 1700 আউটলেট যাতে সুষ্ঠুভাবে চলে, মানুষ যাতে ওখানে গিয়ে কেনে, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গেও সেই একটা কনফিডেন্স বিল্ডিং তৈরি করতে হবে, এবং সেই আস্থার সম্পর্ক বাড়ানোর জন্যই আজকে কালীঘাট মন্দিরে 50 কোটি টাকা দেওয়া। তুমি দেখো এটা একটা গিভ অ্যান্ড টেকের জায়গা, ঠিক আছে। আজকে এই যে 4,40,000 কোটি টাকার কথা আজকে এখানে শিল্পপতিরা বলেছেন যে লগ্নির প্রস্তাব দিয়ে গেছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন, তারা যদি শেষ পর্যন্ত না করেন, এখানে মুখ্যমন্ত্রীকে তুমি খুব একটা দায়ী করতে পারো না, কারণ তারা তো এসে বলেছেনই হয়তো। কিন্তু এটা হচ্ছে ওই চায়ের কাপ থেকে চা খাওয়া, ঠোঁট আর পেয়ালার মধ্যে যে ফারাকটা, মানে ওই মুখে চাটা তুলে শিল্পপতিরা এদিক ওদিক তাকান যে আর কোন রাজ্য কি কি সুবিধা দিচ্ছে, ঠিক আছে, কারণ তারাও মুনাফা কামাতে চান, কেউ খয়রাতি করতে চায় না, ঠিক আছে। তো সবাই মুনাফা কামাতে চায়। যেটা পশ্চিমবঙ্গের জন্য দরকার, যেটা প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে দায় বর্তায়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করা, ঠিক আছে। সেটা উনি চেষ্টা করেছেন, উনি প্রথম থেকে এসে স্ট্রাইক ইত্যাদি সব তুলে দিয়েছেন, ধর্মঘট তুলে দিয়েছেন, উনি বোঝানোর চেষ্টা করেছেন এখানে শ্রম দিবস বা কর্মদিবস নষ্ট হয় না। কিন্তু শুধু তাই নয়, রোড ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, তোমার স্থানীয় স্তরে যে যে ছোট ছোট সমস্যা, ঠিক আছে, মাঝে মধ্যে যে অভিযোগগুলো ওঠে, তোলাবাজি ইত্যাদি যে অভিযোগগুলো ওঠে, সেইগুলোকে কড়া হাতে দমন করা, বা লোকাল লেভেলে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে 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 হেল্পটাকে দেওয়া, সেইটা যদি মানে সুষ্ঠু হয় এবং সেই মেসেজটা যদি চালিয়ে যায়, তাহলে আগামী দিনে নিশ্চয়ই পশ্চিমবঙ্গে শিল্প হবে। পশ্চিমবঙ্গ একটা এরকম একটা রসদপূর্ণ একটা স্টেট, যার উত্তরে হিমালয়, দক্ষিণে সুন্দরবন, এবং যেখানে একটা সি কোস্ট আছে, যেখানে দুটো তো সমুদ্র বন্দরই রয়েছে, কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দর, এবং একটা বন্দর তৈরি করার প্রস্তাব সে বাম জমানা থেকে রয়েছে, যে ডিপ সি পোর্ট, হ্যাঁ, তাজপুরে হোক বা কুলপিতে হোক, যেখানেই হোক না কেন। তো ফলে একটা কানেক্টিভিটির দিক থেকে একটা এরকম একটা পোটেনশিয়াল স্টেট, যে স্টেটটা হচ্ছে নর্থ ইস্টের গেটওয়ে, উত্তর পূর্বের গেটওয়ে, সেখানে তো ইনভেস্টমেন্টের জন্য একটা পোটেনশিয়াল রয়েছেই। শুধু দরকার যে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করা, এবং এই যে প্রতিযোগিতার যে পরিবেশ, রাজ্যগুলোর মধ্যে প্রতিযোগিতার পরিবেশ, সেখানে নিজেকে মেলে ধরা এবং আগে নিয়ে যাওয়া, তার ফলে ইন্ডাস্ট্রি আসবে। একদমই। এই আমরা তো শুধুমাত্র, কারণ আমরা নীতি করতে পারি না। আমরা যদি শুধু মনে করি যে বিজিবিএস মানে সার্কাস বা এই ধরনের করে কিচ্ছু হবে না, এটা একটা নেগেটিভ থট। মনে রাখতে হবে এখানে, এটা কিন্তু বর্তমান সরকারের প্রশংসা করার জন্য আমি বলছি না, এটা কোনো প্রশংসা নয়, এটা হচ্ছে যে একটা পজিটিভ থিঙ্কিং, ঠিক আছে। পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যারা নেগেটিভ থিঙ্কিং অনেকের মধ্যে চালিয়ে গেছে, সেটা হলে হবে না। একটা পজিটিভ থিঙ্কিং রাখতে হবে যে ইন্ডাস্ট্রি আসবে, তার জন্য চেষ্টা করতে হবে, নতুন জেনারেশনকেও চেষ্টা করতে হবে, নতুন উদ্যোগপতিদেরও তৈরি হবে। পশ্চিমবঙ্গ থেকে হয়নি, পশ্চিমবঙ্গে একটা ব্যাংক হয়েছে, একটা বেসরকারি ব্যাংক, বন্ধন ব্যাংক, সেই ব্যাংকে এতগুলো মানুষ কাজ করে, তার নিচুতলায় তার মাইক্রো ফিন্যান্স এত সুন্দরভাবে কাজ করছে। তো পুরো পশ্চিমবঙ্গে তো হচ্ছে, মানে হয়নি এরকম নয়।
ঠিক। পশ্চিমবঙ্গের যে বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের শেয়ার বাজারে গিয়ে তারা আইপিও লঞ্চ করছে, এখান থেকে ব্যবসা করছেন, সারা ভারতবর্ষে ব্যবসা করছেন। তো ফলে পশ্চিমবঙ্গেও দরকার যে একটা পজিটিভ থিঙ্কিং, নতুন প্রজন্মকে এগিয়ে আসা উচিত, তাদেরও বিনিয়োগ ভাবনা নিয়ে এগিয়ে আসা উচিত। তাহলে নিশ্চয়ই আগামী দিনে হয়তো হবে, কারণ আমরা হবে না বললে না আর কিছুই হবে না। আমাদের একটা পজিটিভ থিঙ্কিং, হ্যাঁ, কারণ পশ্চিমবঙ্গে চলছে না চলবে না এটা না, দিল্লিতে গেলেও আমাকে ওই একটা দিল্লির অবাঙালিরা রসগোল্লাকে রসগোল্লা চলছে না চলবে না করে আওয়াজ দেয়, মানে ওই নেগেটিভ জায়গা থেকে আমাদের বড় মোটাকে কাটিয়ে বেরোতে হবে, পজিটিভ থিঙ্কিং রাখতে হবে। এখন এইটার সাথে এই যে আমি যে কথাটা বলছি এটার সাথে বাণিজ্য সম্মেলনের কোনো সম্পর্ক নেই। আজকে বাণিজ্য সম্মেলন থেকে যেটা তুমি বলেছো, যে প্রশ্নটা তুমি তুলেছো সাদা কালো কি পেলো, সেটা তো দেখা যাবে যে 4.5 লক্ষ কোটি টাকা আলটিমেটলি কত টাকা এলো, বৃক্ষ তোমার নাম কি ফলে না পরিচয়তে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে পজিটিভ থিঙ্কিং রাখা জরুরি। একদমই। অষ্টম বাণিজ্য সম্মেলন থেকে আদৌ কি এলো এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গের যে শিল্পের পরিকাঠামো তা কতটা স্বাভাবিক হলো সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।